নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা পদ্মাপাড়ে জাতীয় নির্বাচন এবং তার ফলাফল। পদ্মাপাড়ে জাতীয় নির্বাচন, আড়াই দশক পর ক্ষমতায় ফিরছে বিএনপি। বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে 2/3 আসনে জয় পেয়েছে বিএনপি। বাংলাদেশে জয় লাভ করেছেন খালেদা পুত্র তারেক রহমান। আর সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যে বিএনপির উপর ভরসা রেখেছে তা এক প্রকার স্পষ্ট। বৃহস্পতিবার বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। 300 আসনের মধ্যে 299টি আসনে ভোট হয়। শেরপুর আসনের প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রয়েছে। সর্বশেষ পাওয়া খবরে জানা যাচ্ছে 297 আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে এই দুটি আসনের ফল পরে ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন বিএনপি জোট পেয়েছে 212 আসন, জামাত 77, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1, স্বতন্ত্র প্রার্থী 7টি আসন। এমন একটি ভোট চিত্রের প্রেক্ষাপটে আমরা চলে যাব বাংলাদেশের সম্ভাব্য গতি প্রকৃতির দিকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শ্রী রাজা গোপাল ধর চক্রবর্তী মহাশয়, এবং আমরা তার সাথে কথা বলবো এবং এই বিষয়ে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আপনাকে প্রথমেই অনেক স্বাগত জানাই দাদা, এবং তারপরে যে বিষয়ে প্রশ্নে আসব যে বাংলাদেশের এই যে জাতীয় নির্বাচন এবং তার প্রেক্ষিতে তারেক রহমানের উঠে আসা, কোথাও তারেক রহমান জামাতে ইসলামের প্রভাবকে ব্যতি রেখে যদি এগোতে চায় বাংলাদেশের উন্নয়নে, তার বক্তব্য সকলকে নিয়ে এগোতে হবে। সেক্ষেত্রে কোথাও গিয়ে কি আওয়ামী লীগ এন্ট্রি পাবে আবারও রাজনৈতিক ক্ষেত্রে? হ্যাঁ, দেখুন, এখন যে জাতীয় সংসদের যা গঠন হয়ে আছে, মোটামুটি ভাবে 2/3 মেজরিটি বিএনপির আছে, এককভাবে আছে। তাদের কোনো জোট সঙ্গী নেই, এবং 50টা এরপরে রিজার্ভ মহিলা ক্যাটাগরিতে নেওয়া হবে পার্সেন্টেজ অফ ভোটের ভিত্তি করে। এখানে বিএনপি অনেকগুলো আসন পাবে। সুতরাং এখন এই অবস্থায় দাঁড়িয়ে অন্য কোনো দলের সমর্থনের প্রয়োজন নেই বিএনপি, এটা পরিষ্কার। তবে হ্যাঁ, সবাই তো বলে সবকা সাথ সবকা বিকাশ, কথা সবাই বলে। সুতরাং তার মানে এই নয় যে সব দলকেই নিতে হবে, জামাতকে নিতে হবে ইত্যাদি, এগুলো একেবারেই সঠিক নয়। তবে আমার ধারণা যে তারেকের যে ফেরত আসা, দেশে এবং আবাসিক ক্ষমতায় ফিরে আসা, সেটা কিছুটা তো আমেরিকার সমর্থন আছে, ভারতের সমর্থন নিঃসন্দেহে আছে, পরোক্ষভাবে নিঃসন্দেহে রয়েছে। নাহলে তারেক হয়তো এই দুঃসাহস করতে পারতো না, দেশে ফিরতে পারতো না। সুতরাং ভারতীয় সরকার নানানভাবে তার সঙ্গে যোগাযোগ রেখেছে। এখন সেটা এখন ভবিষ্যতে তার সঙ্গে নিশ্চয়ই কথাবার্তা হবে। বাংলাদেশি যে সমস্ত ভারতের সঙ্গে যে এলাকাগুলো আছে যেগুলো সমাধানের প্রয়োজন, এক তো শেখ হাসিনা, ওয়াটার শেয়ারিং, এইসব ব্যাপারগুলো তো পরে দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে যেহেতু ফিরেছেন, তারেক দেশে ফিরেছেন, এবং জামাত যারা প্রবলভাবে ভারত বিদ্বেষী, তাদেরকে এই মুহূর্তে নেবার কোনো প্রয়োজন নেই। এবং জামাত তো বিএনপির জোটসঙ্গী ছিল, দীর্ঘদিনের জোটসঙ্গী, বহুবারই তাদের সঙ্গে একসঙ্গে কাজ করেছে। 2000 আপনার যেটা বলছে লাস্ট ট্রিপে, তখনও 2001 সালে যে এটা ছিল, একসঙ্গে তারা সরকারও চালিয়েছে। এখন তারা বুঝেছে যে জামাতের মতন উগ্র ধর্মান্ধ বা রাজনৈতিক দলকে দিলে তাহলে হবে কি, যে 1,30,00,000 যে হিন্দুরা আছেন তারা সরে যেতে পারে। এবং এবারে কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি যে হিন্দুদের সঙ্গে, যেহেতু আওয়ামী লীগ নেই, হিন্দুদের কাছে কি করে পৌঁছে যাওয়া যায় সেটা তারা অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করেছে। 72 সালের পর এই প্রথম আমরা দেখলাম ঢাকা থেকে গয়েশ রায়চৌধুরী জিতেছেন, বগরা থেকেও জিতেছেন নিতাই রায়, একই পরিবারের নেতারা, যে বেহান নয়ন সম্পর্কে বেহান নন, এবং খুব সম্ভবত রাজশাহী থেকে বিজয় দাস জিতেছেন, আরো বিস্তারিত খবর আসছে। তো যাই হোক, যে প্রায় 15-16 জন হিন্দু সেখানে রয়েছেন, হিন্দু সাংসদ হিসেবে হয়তো আসছেন। আগের মেয়েতে অনেক 20-22 জন ছিল আওয়ামী লীগের থেকে, তারা দেশ ছেড়েছেন, ভারতে আছেন বা অন্য কোথাও আছেন। যাই হোক, যে প্রশ্নটা জামাতকে আবার ফেরত, আমি মনে করি না যে কোনোভাবেই তারা জামাতকে আবার ফিরে আনবে। সেটা জামাত যেহেতু ভারত বিদ্বেষী, এবং শুধু ভারত বিদ্বেষী নয়, বাংলাদেশেরও বিদ্বেষী। এই কারণে তারা বাংলাদেশের যে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে যে তাদের যে গঠন, সেই গঠনের তারা বিরোধী, তারা দেশের স্বাধীনতার বিরোধী,
এরকম রাজনৈতিক দলকে সাথে নেওয়াটা অত্যন্ত বিপজ্জনক। আমার মনে হয় না যে ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন, দেশের মানুষের আশীর্বাদ পেয়েছেন, সেখান থেকে বিএনপির কোনোভাবেই সিদ্ধান্ত হবে যে জামাতকে কাছে ডাকা, সুতরাং সেটা বোধহয় সম্ভব নয়। জানি না ভারত কি চাইবে, শেষ পর্যন্ত আওয়ামী লীগকে অনুমতি দেবে কিনা সেটাও একটা প্রশ্ন। যদিও তারা বলেছে যে শেখ হাসিনার দেশের আইন অনুযায়ী বিচার ফেস করতে হবে, এটা কিন্তু তারা বলেছে। এবং তারা সবসময় বলছে দিল্লি নয়, পিন্ডি নয়, এসব তারা বলছে, অর্থাৎ নিজেরাই বাংলাদেশ ফার্স্ট, যেটা আমেরিকান স্লোগান, সেই স্লোগানই তারা থাকতে চাইছে। বাস্তবতা তো অতটা সহজ নয়, বাস্তবে অনেক কিছুই মেনে নিতে হয়। স্লোগান নির্বাচনের আগে দেওয়া যায়, আবেগে কথা বলা যায়, এরপরে ক্ষমতায় এসে তখন দেখা যাবে তারা কিভাবে চলছে, সেটা একটু ভিন্ন পথেই চলে। তবে তাদের ভারতকে অস্বীকার করার কোনো জায়গা তাদের হয়তো থাকবে না। 4000 কিলোমিটার বর্ডার সেখানে রয়েছে। হ্যাঁ, চীন হয়তো অস্ত্র সংগ্রহ দিতে পারে, ইনফ্রাস্ট্রাকচারের যোগান দিতে পারে, কিন্তু খাবার দাবার, ডেলি প্রয়োজনীয় খাবার দাবার, ফুড, ইলেকট্রিসিটি, এইগুলো তো অন্য কেউ দিতে পারবে না। সুতরাং বাংলাদেশ এত বোকামি করবে না। হ্যাঁ, হ্যাঁ, এক্ষেত্রে আরো একটি বিষয় রয়েছে যে সজীব ওয়াজেদ জয়, হাসিনা পুত্র, তিনি বৃহস্পতিবারই বার্তা দিয়েছেন যে বিএনপির সাথে আলোচনায় তারা বসতে চাইছেন। তার কারণ তার বক্তব্য যে জামাতে ইসলাম যদি বিরোধী দল হিসাবে সেখানে থাকে, তাহলে সন্ত্রাস কখনোই সরানো যাবে না বাংলাদেশ থেকে। এক্ষেত্রে কি তাহলে এই যৌথ একটি বৈঠক সে কি আশা করা যেতে পারে বিএনপির তরফ থেকে? এখন দেখুন, তারাও চাইবে যে রাজনীতিতে অন্যরাও আসুক। এই মুহূর্তে কিন্তু যেটা বলতে পারি, আওয়ামী লীগের আর বড় অংশের মানুষ কিন্তু বিএনপিতে ঢুকে পড়েছে, এটা মানতে হবে। এবং আওয়ামী লীগের এখন যেটা পরিবারতান্ত্রিক দল, শেখ হাসিনা ভারতে রয়েছেন, পুত্র সজীব আমেরিকায় আছে, তারা কতটা তাদের দলের অনুপ্রেরণা যোগাবে, এই যেহেতু সরকার একটা নির্বাচিত সরকার আছে, 5 বছরের আয়ু আছে, 2/3 মেজরিটি আছে, এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা রাজনীতি করেন তারা কিন্তু ওই ক্ষমতার কাছে থাকতে চায়। পশ্চিমবঙ্গে আমরা এটা দেখছি যে ক্ষমতাসীনের কাছেই সবাই থাকতে চায়। একসময় যারা বামপন্থ করতো পশ্চিমবঙ্গে আমরা দেখি, পরবর্তীকালে অন্য দলে তারা গেছে। এটাও বাংলাদেশেও ঠিক একই জিনিস। এবং আওয়ামী লীগের যে ভিত্তি, তারা কিন্তু অনেকটাই নড়ে গেছে। এবং যেহেতু পরিবার কেন্দ্রিক দল, নতুন করে সেই দলকে তৈরি করার মতন জায়গায় যেহেতু নেতারা কেউ নেই, বড় নেতারা কেউ নেই, সব দেশের বাইরে, তার ফলে আমার মনে হয় না যে দলটা প্রায় ভেঙে চুরে গেছে, তাকে সজীব করার দায়িত্ব তো তারেক রহমান নেবে না। তার দায়িত্ব কি আছে আওয়ামী লীগ? হ্যাঁ, সুতরাং বিএনপির বিরুদ্ধে লড়তে গিয়ে তাকে, জামাতের বিরুদ্ধে লড়তে গেলে বিএনপিকেই সবল করতে হবে, এটাই তার চিন্তা ভাবনা হবে। আর একটা দল সেটা কিভাবে ওঠে, তৈরি হয় কি না হয়, তার চিন্তা তারেক করবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, ভারতবর্ষে দেখা গিয়েছে 2024-এ হাসিনা সরকারের পতনের পর সেখানে শেখ হাসিনাকে স্থান দিয়েছিল, জায়গা দিয়েছিল ভারত, এবং পরবর্তীতে যতবার অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যর্পণের দাবি জানিয়েছে ততবারই কিন্তু আমরা দেখেছি নয়াদিল্লি একদম চুপচাপ ছিল, নিশ্চুপ ছিল। কিন্তু এক্ষেত্রে বিএনপির জয়ের ঘোষণা এখনো পর্যন্ত না হওয়ার প্রাক মুহূর্তেই জয়ের সম্ভাবনা দেখেই কিন্তু নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তারেক রহমানকে। তো কোথাও গিয়ে এটা কি কৌশলী পদক্ষেপ মনে হচ্ছে? না, কৌশলী নয়। ভারত বাংলাদেশের অত্যন্ত কাছের, বুঝেছেন? হ্যাঁ, সুতরাং এটা কৌশলের কিছু নেই। বাংলাদেশের অগ্রগতিতে ভারত সাথে আছে, সেটা এতকাল ছিল, এখনো থাকবে, এটা পরিষ্কার জানানো। যে দেখুন, বাংলাদেশের কাছে কৌশল নেবার খুব একটা প্রয়োজন ভারতের নেই। ভারত সত্যিকারের চায় সে দেশের বিকাশ দ্রুত, ইনক্লুসিভ একটা ডেমোক্রেসি থাকুক। সেখানে শান্তি থাকলে ভারতে, দেখুন, সেখানে অশান্তি থাকলে সে ছায়া ভারতে এসে প্রভাব পড়ে। ভারত চায় বাংলাদেশেই শান্তি থাকুক, এবং তারা যদি শান্তিতে থাকে তাহলে আমাদেরই মঙ্গল, আমাদের জিনিসপত্র তারা কিনবে, আমরাও তাদের জিনিস কিনবো। সুতরাং ভারত কখনোই চাইবে না সে দেশের কোনো কিছু রাজনৈতিক হস্তক্ষেপ করার ব্যাপারে। সুতরাং অতীতে কিছু ভুল ভারত করে থাকতে পারে, এখন ভারত যথেষ্ট সচেষ্ট এবং সবার সঙ্গে যোগাযোগ ভারত নিশ্চয়ই রাখবে। সুতরাং আওয়ামী লীগের দায় নেওয়ার দায়িত্ব ভারত সরকার আমার মনে হয় না নতুন করে নেবে। এবং যে ভারত সরকারের একেবারে হৃদয় থেকে সম্বর্ধনা জানানো একটা নির্বাচিত সরকার। এমন দেখুন, মোদীজি কিন্তু ইউনেস্কো কিন্তু একইভাবে, কিন্তু যেহেতু উনি স্বীকৃতভাবে উপদেষ্টা হিসেবে এসেছিলেন, তাকে বার্তা পাঠিয়েছিল। এক্ষেত্রে টুইট করেছে
এটাই স্বাভাবিক। মানে সুতরাং এর মধ্যে কোনো কৌশলের কোনো বার্তা নেই। ভারত পরিষ্কার বলতে চায় যে আমরা একসঙ্গে কাজ করতে চাই এবং বাংলাদেশ যতটা ভারতকে প্রয়োজন, ভারতেরও কিন্তু বাংলাদেশকে ততটা প্রয়োজন আছে। 400 কিলোমিটার 4000 কিলোমিটারের যাদের সীমান্ত আছে, একটাই ভয়, কেননা সে দেশটা পাকিস্তান ব্যবহার করতে পারে, চীন ব্যবহার করতে পারে। সুতরাং ভারত কিন্তু এইদিকে সচেতন এবং বাংলাদেশ জানে তাদের যে ফুড সিকিউরিটি, তাদের যে ইলেকট্রিসিটি এখন ভারত না দিলে তারা অন্ধকারে পড়ে থাকে। এই দুটো জায়গা থেকেই হ্যাঁ। এবং এক্ষেত্রে আরো একটি প্রশ্নে আসবো বাংলার কথায়, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও শুভেচ্ছা জানিয়েছেন। এক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখ করতে চাইবো, কারণ শেখ হাসিনা এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা একে অপরকে দিদি বোন বলে সম্বোধন করতেন এবং সেই সম্পর্ক খুব সুন্দর ছিল, এমনটা আমরা দেখেছি। এবং কিন্তু পরবর্তীতে হাসিনা সরকারের পতনের পরেও যে তাকে দেখা গিয়েছে যে তিনি কিন্তু খুব সাবধানী, কিন্তু তারেক ভাই বলে এবার সম্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও গিয়ে কি সেই সৌহার্দ্যিক বন্ধনের একটা বার্তা পৌঁছে দিতে চাইলেন বাংলাদেশকে? হ্যাঁ দেখুন, মানে পাশাপাশি তারা আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা একটা রাজ্য বটে, কিন্তু ভাষা এক, চিন্তা ভাবনা, কালচারাল নানান দিকে মিল আছে। এবং মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে তিনি এটা করে থাকেন, যারাই ক্ষমতায় আসুন না কেন উনি বার্তা পাঠিয়ে থাকেন। এবং এটাই সৌহার্দ্য, একটা পার্শ্ববর্তী রাজ্য এবং একসময় আমরা একই অংশে ছিলাম। সুতরাং হ্যাঁ, এবং ভাই বলাটা তো একটা, মানে বাংলাদেশে এটা চলে, সবাইকে ভাই বলেই ডাকে, ভাই বা হ্যাঁ উচ্চ পদস্থ হলে সাহেব বলে, বা ভাই সম্বোধনের মধ্যে একেবারে আপনার মানে যেটা আমরা ভাবছি তা হয়তো নাও হতে পারে। এই সম্বোধনটা, ভাই সম্বোধনটা খুবই চলে সেখানকার সংস্কৃতিতে, তো সেই হিসেবেও করতে পারে। আবার যদি তারা মনে করে যে আমাকে ভাই বলে একেবারে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হতে চায়, সেটা যদি হয় তো ভালোই, তাই না? আমরা তো কোনোভাবেই তাদের মানে বিরোধিতা নই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই বার্তাই তাকে দিয়েছেন যে পাশাপাশি দুটো দেশ সুন্দরভাবে শান্তিতে থাকবো, যে বার্তা আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দিয়েছেন, সেরকমই বাংলাতেই ভাষা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী। কিন্তু দুটো দেশের সম্পর্ক তো আর রাজ্য লেভেলে হয় না, দুটো দেশের সম্পর্ক দুটো দেশের মানে স্ট্যাটাসটা তো দুই, হ্যাঁ, মানে এখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে ওখানকার প্রধানমন্ত্রী, তার ফলে ওনার কাছে, তাদেরকে কাছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বার্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো স্বাভাবিক না? সুতরাং উনি আনন্দিত, পশ্চিমবঙ্গ থেকে টুইট গেছে, বার্তা গেছে, আরো অন্য রাজ্য থেকে, আসাম থেকে বা অন্য রাজ্য থেকে হয়তো যাবে। কিন্তু যাই হোক, আমরা চাই দুটো দেশ, বাংলা, এপার বাংলা ওপার বাংলা, একেবারে মানে সৌহার্দ্যের বন্ধনে থাকুক, কোনো ধরনের কোনো মানে ঝঞ্ঝাট, উগ্রতা, সেগুলো যেন আর না, সেটাই আমরা চাইবো, একান্ত ভাবে আমরা প্রার্থনা করব। এবং একটা নির্বাচিত সরকার এসে মানুষের এত আশীর্বাদ নিয়ে এসছে, 60% মানুষ সেখানে ভোট দিতে এগিয়ে এসেছেন, এত বাধা থাকা সত্ত্বেও তারা অনেক স্বপ্ন দেখছেন এই সরকারকে নিয়ে। আমরা চাইবো সেই সরকার জনগণের যে স্বপ্ন সেটা পূরণ করবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন রাজা গোপাল ধর চক্রবর্তী, তিনি আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনৈতিক বিশ্লেষক বটে। এবং এক্ষেত্রে আমরা তার সাথে কথা বললাম। দাদা, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাকে। তিনি কিন্তু একটা বিষয়ে সুস্পষ্ট বার্তা দিতে চাইলেন যে ভারতবর্ষ সবসময় তার প্রতিবেশী দেশগুলির সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করেছে, বরাবরই চেষ্টা করেছে। বাংলাদেশের সাথে এর আগেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। এবং যদি বাংলার কথা বলা হয়, তাহলে দুই বাংলার মধ্যেও কিন্তু সম্পর্ক, আমরা যেহেতু একই ভাষায় কথা বলি, একই ভাষায় গান গাই, কাজেই স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক ছিল। কিন্তু মাঝের যে সময়টা, তাতে অনেকটাই আমরা দেখেছি অনেকাংশে হিন্দুদের ওপরে একটি বলা যেতে পারে একেবারে সমস্যা বহুল, সংকটবহুল পরিস্থিতি। এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোথাও গিয়ে কিন্তু অনেকটাই তলানিতে এসে ঠেকছিল। তার উপরে ভারতের পরিবর্তে ভারতের পরিপ্রেক্ষিতে এত বিদ্বেষপূর্ণ বার্তা তারা দিচ্ছিল। কিন্তু সেই জায়গা থেকে আজ বিএনপির জয়, এবং বিএনপি যেহেতু অনেকটা বেশি একসাথে এগিয়ে চলার একটা বার্তা দিতে চেয়েছে বারবার করে, কাজেই আমরা আশা করতেই পারি বা সকলেই আশা রাখছেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক হয়তো অনেকাংশেই আবারও সহজ হবে অনেকটাই।